জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা। টোকিওতে দুই নেতার বৈঠক। বাংলাদেশ জাপান ৬ সমঝোতা স্মারক সই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে রাজনীতিতে করেন নতুন যুগের সূচনা। আজও অজানা হত্যার আসল রহস্য। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট, মত বিশ্লেষকদের। দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিপদের শঙ্কা। ফের প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। রাজধানী সহ উপকূলীয় জেলায় আজও গুড়ি গুড়ি বৃষ্টি। বিভিন্ন স্থানে জলজটের দুর্ভোগ। ৫ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। ১৮ ঘণ্টা ধরে বন্ধ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অব অনার। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে রাজনীতিতে এখনও শঙ্কা কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবস্থা থেকে উত্তরণে দেশ ও মানুষের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ তাদের। সানবির রুপলের রিপোর্ট। মোহাম্মদ ইউনুস। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি বিষয় সামনে রেখে জুলাই বিপ্লবের পর পথ চলা শুরু করে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে মত পথের বিভাজন ভুলে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে সরকারের উপর পূর্ণ আস্থায় সমর্থন দিতে দেখা যায়। তবে সময় যতই গড়াচ্ছে দলগুলোর মধ্যে বিভাজনের সুর তত তীব্র হচ্ছে। বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহের গুঞ্জনে রাজনীতির মাঠে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ অবস্থায় সম্প্রতি দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু তারপরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় অবস্থানে বিএনপি। ডিসেম্বরে ভোট চায় দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন বিষয়ে একমত থাকলেও রোডম্যাপ নিয়ে মতপার্থক্য আছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হলেও সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছতে পারেনি। ফলে ফলাফল আস্থার সংকট রয়েই গেছে। প্রথম 2 দিনের বৈঠকের সমস্যা সমাধান না হয়ে থাকে, আরও বৈঠক হোক, আরও আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, তাহলে তার একটা ব্যাখ্যা দিন। এই সংলাপের মধ্য দিয়ে ইউনুস খানিকটা তার ক্ষমতার স্থিতাবস্থাকে সে ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু যেটা হলো যে বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। বিশ্লেষকদের মতে শুধু সরকার নয়, দলগুলোর পরস্পরের মধ্যেও সমঝোতা জরুরি। তা না হলে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। ঐক্যটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো সামনের দিনগুলোতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। কোনো রাজনৈতিক পক্ষ যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, কারণ এই নির্বাচনে আমাদের সুষ্ঠু পরিবেশ নেই,
তাহলে কিন্তু সরকার নির্বাচনই করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি বরং ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা আছে, সেটি কেটে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, এমনটাই মত বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তবে তার হত্যার রহস্য আজও অজানা। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। দেশ জুড়ে চলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং রাজনৈতিক শূন্যতার মাঝে এই ঘোষণাই রক্তক্ষয়ী যুদ্ধে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতাকামী মানুষকে। মেজর জিয়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে দিশেহারা জাতি এবং নতুন করে আশায় বুক বেঁধে একতায় সংহত হতে উদ্বুদ্ধ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নিয়মিত সেনাবাহিনী গঠিত হওয়ার পর এর অন্যতম ব্রিগেড জেট ফোর্সের প্রধান হিসাবে ক্ষণজন্মা এই মেজর নিজের সাহসিকতা ও সততায় মুগ্ধ করেছিলেন সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে অবদানের কারণে জিয়াউর রহমানকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার শাসনামলে দেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়া। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম জিয়াউর রহমানের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক জিয়া। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজও স্মরণীয় দেশের ইতিহাসে। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনতার দাবির মুখে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। তার সততা, দেশপ্রেম ও অনাড়ম্বর জীবনযাপন একালের তরুণদের অনুকরণীয় হতে পারে। জনগণের দাবির প্রেক্ষিতেই তাকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। তিনি দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার উপরে দেশ। বিলাসিতা তাকে কখনোই গ্রাস করতে পারেনি। আরেকটি জিনিস, তার স্বজনপ্রীতি বলতে কিছুই ছিল না। সুতরাং জিয়াউর রহমানের তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে গ্রহণ করার মতো অনেক কিছুই বর্তমান প্রজন্মের কাছে রয়েছে এবং এটি যদি যারা রাষ্ট্র শাসনে সুযোগ পান তারা যদি এটি ফলো করেন তাহলে আমাদের দেশ ও জাতি উপকৃত হবে। বিএনপি কি তার প্রতিষ্ঠাতার আদর্শে এখনো অবিচল? এমন প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কখনো জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিছুটা সুস্থ হয়েছেন, তারেক রহমানও এখন আগের চাইতে অনেক ম্যাচিওর্ড হয়েছেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আপনজন। তারা নিশ্চয়ই জিয়ার আদর্শকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। গণমানুষের নেতা হয়ে ওঠা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা যদি দীর্ঘায়িত হতো তবে দেশের ইতিহাস বদলে যেতে পারত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে অবস্থান করছে। বৈরী আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটায় জাবির হোসেন, বান্দরবানে এনে জাকির এবং রাজধানীর মিরপুরে আছেন ধ্রুব ব্যানার্জি। সরাসরি প্রথমেই যাচ্ছি জাবিরের কাছে। গভীর নিম্নচাপটি গত রাতে পটুয়াখালীর খেপুপাড়ার উপর দিয়ে অতিক্রম করেছে, তবে এখনও কাটেনি এর প্রভাব। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। আসলে গতকাল থেকেই কিন্তু এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখনও কিন্তু কুয়াকাটা এলাকাতে ঝড়ো হাওয়া বইছে, বাতাসের গতিবেগও রয়েছে অনেক, এবং
পটুয়াখালীর যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে সকালের পর যে জোয়ার এসেছে সেই জোয়ারটি কিন্তু এখন রয়েছে। এই জোয়ারের কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা এবং চরমন্তার, চালিতাবুনিয়া সহ বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কুয়াকাটার যে আশপাশের জায়গাগুলো সে জায়গাগুলো কিন্তু তলিয়ে রয়েছে এবং কুয়াকাটার সৈকতের আশপাশে যে স্থাপনাগুলো রয়েছে, অস্থায়ী দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। অনেক দোকান কিন্তু ভেঙে গেছে, অনেক দোকান নদী গর্ভে চলে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে বলা চলে। তো কুয়াকাটা সহ আশপাশের যে উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকায় কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল এবং গতকাল থেকে কিন্তু একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ধারাবাহিকতা কিন্তু এখনও রয়ে গেছে এবং কুয়াকাটাতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। তো বলা চলে যে সমুদ্র উপকূল কিন্তু এখনও পর্যন্ত শান্ত হয়নি। গতকাল রাতে এটি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে অতিক্রম করেছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে কুয়াকাটাতে পশ্চিমের বাতাস আসছে এবং এই বাতাসের কারণে কিন্তু সমুদ্রের ঢেউও অনেক বেশি। তো এই বাতাসটি যদি দক্ষিণা হতো বা এই বাতাস যদি পূর্বের হতো সেক্ষেত্রে কিন্তু আরও ঝুঁকি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আরও জোয়ারের পানি বৃদ্ধি পেতে পারতো। সেটি কিন্তু এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালীর উপকূল থেকে সবশেষ তথ্য। আমাদের সহকর্মী বান্দরবানে রয়েছেন এম.এ. জাকির। বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে আর এই টানা বৃষ্টিপাতের কারণে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আর এতে ঝুঁকির মধ্যে রয়েছে জেলার লক্ষাধিক বাসিন্দা। গতকাল থেকে আমরা দেখেছি বৃষ্টিপাত ক্রমশই আসলে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। গতকাল সকাল পর্যন্ত কিন্তু যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো গতকাল রাত থেকেই কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং সেই সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ছাঙ্গু এবং মাতামুহুরীর পানি বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন পাহাড় ধসের আশঙ্কা, অন্যদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যারও একটি আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যেসব বাসিন্দারা বসবাস করছে, প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পৌরসভার মাধ্যমে, উপজেলার মাধ্যমে মাইকিং করছে। কিন্তু আমরা দেখেছি অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু ঝুঁকি জেনেও নিজেদের বসত ভিটা ছেড়ে যেতে নারাজ। তারা যেটি বলছে যে আমরা এখান থেকে চলে গেলে আবার বৃষ্টি শেষ হলে কিন্তু আমাদেরকে আবার এখানে আসতে হয়, যেহেতু তাদের স্থায়ী কোনো পুনর্বাসন আসলে না থাকার কারণে, এখানে সমতল ভূমির অভাব, ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু বিশেষ করে দরিদ্র নিম্ন আয়ের মানুষরা পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে তারা কিন্তু বসতি স্থাপন করে। তো যে কারণে আসলে বর্ষা আসলেই প্রতি বছর টানা বৃষ্টিপাত হলে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটে। তো গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বান্দরবানের বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন সড়কেও কিন্তু মাটি ধসে পড়েছে এবং গতকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। তো এক কথায় বলা চলে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে এবং পাহাড় ধসের যে আশঙ্কা সেটি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে বন্যারও একটি আশঙ্কা রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর শুনতে পাইনি। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধসের সবশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়। রাজধানীতে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল থেকেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যায়, তবে বিভিন্ন এলাকায় মূল সড়কে পানি না থাকলেও ভেতরের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং আমরা এখন যেখানে আছি অর্থাৎ মিরপুর এলাকার
এই অঞ্চলটিতে মূলত আজকে সকাল থেকে অর্থাৎ কালকে রাতের ভারী বর্ষণের পর এখন পর্যন্ত কিন্তু পানি জমে আছে। যারা এখানকার এলাকাবাসী আছে তারা বলছে প্রতি বছরই বৃষ্টি হলে এই এলাকাগুলো প্লাবিত হয় এবং পুরো বাড়ি ঘরের মধ্যে পানি ঢুকে যায়। পাশাপাশি তাদের রান্নার কাজ থেকে শুরু করে সব কিছুই কিন্তু ব্যাহত হচ্ছেন। এখন আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছিলাম, এখানকার অনেকেই বলেছেন গত রাত থেকে এখন পর্যন্ত তারা তাদের চুলায় আগুন জ্বালতে পারেননি। সুতরাং তারা এই বৃষ্টির পর থেকে, গত রাতের বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কিন্তু মানবেতর জীবনযাপন করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার যে পানিগুলো রয়েছে, যে পানিগুলো শুধুমাত্র এখানে যে বৃষ্টির পানি রয়েছে সেই পানি নয়, বৃষ্টির পানি এবং ড্রেনের পানি মিলে উপরে একটি অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই নোংরা পানি তাদের ঘরে প্রবেশ করেছে এবং এই নোংরা পানির সঙ্গেই তাদের মূলত তারা এখন বর্তমানে বসবাস করছেন। অনেকেই এখানে আছেন যাদের ঘরে পানি ঢুকে যাওয়ার কারণে তারা তাদের যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রগুলো যেখানে উঁচু জায়গা রয়েছে অথবা যেখানে আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে সেখানে কিন্তু স্থানান্তর করেছেন ইতোমধ্যেই। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এমন ঘটনা যে দীর্ঘদিন ধরে পুনরাবৃত্তি হচ্ছে, প্রতি বছর পানি অর্থাৎ একটু বৃষ্টি হলেই যে পানির সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়বদ্ধতার অভাব এবং দায়িত্বহীনতারই পরিচয়। সুতরাং তাদের দায়িত্বহীনতার কারণেই এই যে মানুষগুলো আছে তারা বছরের পর বছর ধরে এই ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করেছেন কিন্তু এলাকাবাসী। এই ছিল রাজধানীর মিরপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে, তার আগে যুক্ত ছিলাম বান্দরবান এবং কুয়াকাটায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। মরহুম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আজকে ৪৪তম মৃত্যুবার্ষিকী এবং এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং আজকে এখানে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তার আত্মার রুহের মাগফিরাত কামনার জন্য তারা এখানে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া মোনাজাত করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী এই বিরূপ আবহাওয়া প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু শেরেবাংলা নগরে আজকের এই যে শাহাদাত বার্ষিকী মরহুম জিয়াউর রহমানের তার রুহের মাগফিরাত কামনায় এবং তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছেন আজকের এই শেরেবাংলা নগরে। আমরা দেখেছি যে সকাল থেকে আজকে সকাল থেকে এখানে দেখেছি আমরা যে বিজয় সরণী এলাকা যে সম্পূর্ণ রয়েছে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন, বৃষ্টিতে ভিজেই তারা দাঁড়িয়েছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্র নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু এই সমাধিস্থলে উপস্থিত হয়েছেন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, সালাউদ্দিন আহমেদ, এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, মহানগরের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সবাই কিন্তু এখানে এসেছেন এবং আরও নেতাকর্মী যারা আসছেন তাদের জন্য অপেক্ষা করছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য তারা অপেক্ষা করছেন। নেতাকর্মীরা আরও আসছেন, যেহেতু বৃষ্টির একটি দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে অনেকেই সঠিক সময়ে উপস্থিত হতে পারেনি। আপনারা জানেন যে এর আগে আজকে কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনির্মিত করা এবং দলীয় কার্যালয়ে একই সঙ্গে বিভিন্ন দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ, কাপড় বিতরণ সহ নানা ধরনের কর্মসূচি কিন্তু বিএনপি হাতে নিয়েছে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং এরপরে এই সমাধিস্থল থেকেই তারা শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবেন এবং গরিব দুস্থদের মাঝে তারা খাবার বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং এটা কিন্তু প্রতি বছরই তারা করে থাকেন এই 30শে মে এই দিনটিতে ঘিরে এবং নানা ধরনের কর্মসূচি তারা হাতে নেন, বিশেষ করে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ সহ নানা ধরনের সেমিনার, সভা সেমিনার তারা কিন্তু করে থাকে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারই একটি যে নেতাকর্মীরা তারা আসছেন। আমরা দেখেছি যে সকাল থেকে মিছিল নিয়ে এখানে এসেছেন নেতাকর্মীরা, তারা উপস্থিত হয়েছেন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে। আজকে তার ৪৪তম শাহাদাত বার্ষিকী, যিনি চট্টগ্রামের তিনি সার্কিট হাউসে 30শে মে তিনি 40 বছর আগে তিনি নিহত হয়েছিলেন কতিপয় কিছু সেনা সদস্যের হাতে। তো
তো এই ছিল আমার কাছে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে। টানা বর্ষণের কারণে 18 ঘন্টা ধরে বন্ধ আছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায় পাটুরিয়ার পাশাপাশি আরিচা কাজিরহাট নৌ রুটে পদ্মা যমুনা উত্তাল থাকায় ও ঝোড়ো হাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকেল 4টা থেকে নৌ রুটগুলোতে ফেরি চলাচল বন্ধ আছে। জরুরি ভিত্তিতে কয়েকটি ফেরি পরিচালনা করলেও বেশিরভাগই নিরাপদ স্থানে রাখা হয়েছে। অবশেষে শেষ হয়েছে ফারুক আহমেদের বিসিবি অধ্যায়। 8 পরিচালকের অনাস্থা প্রস্তাবের ওপর ভিত্তি করে বোর্ড প্রেসিডেন্টের পদ হারালেন তিনি। সেই ধারাবাহিকতায় ফারুক আহমেদের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার রাতে অপসারণের শেষ উপায় হিসেবে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বোর্ডের 8 পরিচালক। নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার বিকেল নাগাদ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্ট হতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সমাধিতে নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা, দিনভর নানা আয়োজন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে রাজনীতিতে করেন নতুন যুগের সূচনা। টোকিওতে ডক্টর ইউনুস শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই। এবং নিম্নচাপ এখন স্থলভাগে। রাজধানী সহ উপকূলীয় জেলায় আজও গুড়ি গুড়ি বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে নিম্নাঞ্চল। ঢাকার রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগ। এ ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।